প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সাপ্তাহিক সরাসরি সম্প্রচারিত চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা দেখবার জন্য। দর্শক, এক মাস সিয়াম সাধনার পর মহা খুশির এবং আনন্দের ঈদ কড়া নাড়ছে আমাদের দরজায়। এই খুশির মুহূর্তে আমাদের শরীর বা দেহযন্ত্র শতভাগ সুস্থ থাকা একান্ত অপরিহার্য। কিন্তু বাস্তব বিষয় হচ্ছে, নানাবিধ কারণে আমাদের অনেকেরই শরীর নানাভাবে অসুস্থ হয়ে আছে। এদের মধ্যে শরীরের নানা অংশের ব্যথা অন্যতম। আর তাই ব্যথামুক্ত বা রোগমুক্ত থাকবার পরামর্শ নিয়েই আমাদের আজকের এই আয়োজন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আজ কথা বলবো ঘাড় ও কোমর ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা এই বিষয়টি নিয়ে। আজকের বিষয় সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। আমাদের ফোন নম্বর 09611887788। আপনারা চাইলে এসএমএসও করতে পারেন। এসএমএস করতে আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কেডিপি স্পেস আপনার নাম, আপনার স্পেস দিয়ে আপনার সমস্যা লিখে সরাসরি পাঠিয়ে দিন 4141 এই নাম্বারে। দর্শক, বরাবরের মতোই আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডিপিআরসি হসপিটালের চিফ কনসালটেন্ট ও চেয়ারম্যান, দেশের বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর ঝিনুক আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের আজকের বিষয় ঘাড় এবং কোমর ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা। চলে যাচ্ছি আলোচনায়। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন করার আগে আমি জানাতে চাই দর্শকদের যে আপনি দীর্ঘদিন থেকেই এই কোমর এবং ঘাড় ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে আসছেন এবং প্রচুর রোগীকে সুস্থ করেছেন। তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা কি বেসিক ট্রিটমেন্ট বা কি ট্রিটমেন্ট মডালিটিস দিয়ে থাকেন রোগীদেরকে? হ্যাঁ, অবশ্যই। আসলে দেখেন, ঘাড় ও কোমর ব্যথার যে সারা ওয়ার্ল্ডে যে ট্রিটমেন্ট আছে, স্পেশালি এই রোগীগুলা 90% রোগী আমরা বলে থাকি মেকানিক্যাল সমস্যা ভুগে থাকে। মেকানিক্যাল সমস্যা বলতে হচ্ছে যদি কারো কোনো প্যাথোলজি না থাকে, যেমন কারো যদি বোন টিবি বা ক্যান্সার, এই সমস্যাগুলো না থাকে, আর বাকি যত ঘাড় এবং কোমর ব্যথার যে সমস্যা হয় সেগুলো হচ্ছে সবই মেকানিক্যাল সমস্যা। যেমন কারোর নার্ভ রুট কম্প্রেশন থাকতে পারে, কারো স্পন্ডালোলিস্থিসিস বা হাড় সরে যেতে পারে, কারো হাড় ক্ষয় থাকতে পারে, বা কারো লিগামেন্টে ইনজুরি থাকতে পারে। এই বিভিন্ন সমস্যা, অথবা চলাফেরা উঠা বসায় স্ট্রাকচারাল বা যে অ্যানাটমিক্যাল যদি চেঞ্জ আসে, তখনই ঘাড় এবং কোমরে ব্যথা হয়, এবং বেশিরভাগ রোগীরাই এই রোগে বা এই সমস্যা ভুগে থাকে। তো এই রোগীগুলার যেটা হচ্ছে বেসিক যে ট্রিটমেন্ট, সারা ওয়ার্ল্ডে যে ট্রিটমেন্টগুলা প্রচলিত এবং যে সকল ট্রিটমেন্ট নিরাপদ এবং যে ট্রিটমেন্টগুলা আপনার সাকসেস, এই তার বেশিরভাগ ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট। 90% রোগী ফিজিওথেরাপিতে ভালো হয়ে যায়। কিছু রোগীর ক্ষেত্রে আপনাকে অপারেশনে যেতে হয়, সেটা খুবই কম পার্সেন্ট রোগী। আর সবচেয়ে যেটা হচ্ছে, এই রোগীগুলা যদি ভুলভাবে চিকিৎসা হয়, সাজেস কারো ঘাড় ব্যথা ভুগে থাকে বা কোমর ব্যথা ভুগে থাকে, এরা রোগীরা দেখা যায় যে বিভিন্ন ওষুধের দোকান গিয়ে ব্যথার ওষুধ খেয়ে এটা ম্যানেজ করার চেষ্টা করে, অথবা পেশাগত কারণে হোক, পারিবারিক কারণে হোক, অনেক সময় স্পেশালিস্টের মানে পাশে পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়, তখন তারা ব্যথার ওষুধ খেয়ে এটা ম্যানেজ করার চেষ্টা করে। কিন্তু এর ফলাফলটা কি খুব ভালো হয়? অবশ্যই না। যার কারণে দেখা যায় যে আমাদের কাছে অনেক সময় রোগী আসে যে ক্যানাল স্টোনোস্ট হয়ে আসে বা কর্ড কম্প্রেশন হয়ে আসে, যেটা কোয়াড্রিপ্যারেসিস, চার হাত পা অবশ হয়ে আসে। হয়রেস এই রোগী যদি শুরুতেই একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে সঠিকভাবে ফিজিওথেরাপি নিতে পারতো, তাহলে তার এই কোয়াড্রিপ্যারেসিস হওয়ার সম্ভাবনা থাকে না। আর সবচেয়ে যেটা হচ্ছে, আপনার রোগী কনফার্ম ডায়াগনোসিস খুব জরুরি। এখন একটা রোগী যদি আপনার ব্যথা হয় কেন, সেটা যদি সে কনফার্ম ডায়াগনোসিস না করে, তাহলে কিন্তু বিভিন্ন কমপ্লিকেশন হতে থাকবে। বছরের পর বছর রোগী দেখা যায় বিভিন্ন শারীরিক যেটা অক্ষমতা বা পঙ্গুত্ব বরণ করতে পারে। এখন যদি ঘাড়ে কারো রুট কম্প্রেশন থাকে, সে হয়তো ব্যথার ওষুধ খেয়ে সাময়িক ব্যথাটা কমিয়ে ফেললো, কিন্তু তার রুটটা তো কম্প্রেশনটা গেল না। এতে কি হয়, এক পর্যায়ে রোগী আমাদের কাছে আসে যে সে রেগুলার লেখালেখি করতো বা বিভিন্ন অফিসিয়াল জব করতে তাকে প্রচুর লেখালেখি করতে হয়, এখন আর সে লিখতে পারে না, কলম ধরতে পারে না। তো এটা একটা কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। তো আমরা বলবো প্রত্যেকটা রোগী কোমর ঘাড় ব্যথা যে কোনো ব্যথাই হোক, সেটা আগেই একজন স্পেশালিস্টের শরণাপন্ন কনফার্ম ডায়াগনোসিসটা করে ফেলা দরকার। এবং সেই ক্ষেত্রে আমরা যে পরবর্তী যে ট্রিটমেন্ট, সেটা তো এখন মোটামুটি রোগীরও জানার চেষ্টা করতেছে, আমরাও বলার চেষ্টা করছি, মিডিয়া এর ব্যাপারে অনেক হেল্প করছে। জি, আমাদের সাথে একজন দর্শক আছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বগুড়া থেকে আলপনা বলছিলাম। জি, আপনার বয়স এবং আপনার সমস্যাটি বলুন। আমার বয়স 18 বছর। আমার মাজা ব্যথা, মানে মাঝে মাঝে আমার মাজা ব্যথা হয়, একটু বেশি হাঁটলে বা একটু বেশি দাঁড়ায় থাকলে খুব মাজা ব্যথা হয়। আচ্ছা, আপনি কি ডাক্তার দেখিয়েছিলেন?
না, আমি এর আগে ডাক্তার দেখাইনি কখনো। আচ্ছা, মাজা ব্যথা কি মাজা থেকে পায়ের দিকে যায় ব্যথাটা নাকি শুধু না মাজায়? না, শুধু মাজায়। আচ্ছা জি দর্শক, জি ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ওনার যে সমস্যাটা এটা মেকানিক্যাল সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মাজা ব্যথা করে, তারপরে অনেক সময় অনেক রোগী বসে থাকলে মাজা ব্যথা করে, উঠতে গেলে ব্যথা হয়, বা নিচে বসার পর উঠতে কষ্ট হয়। এই যে অল আর মেকানিক্যাল ব্যাক পেইন। তো ব্যাক পেইন মেকানিক্যাল, আমি বলছি দিস ইজ এ বিশাল সাবজেক্ট। মেকানিক্যাল আমরা এক কথায় বলে দিলাম, কিন্তু বেসিক্যালি কনফার্ম ডায়াগনোসিস জরুরি। মেকানিক্যাল এখানে লিস্থেসিস হতে পারে, পিএলআইডি হতে পারে, স্লিপ ডিস্ক হতে পারে, লিগামেন্ট ইনজুরি হতে পারে, বক্রতা বা লাম্বার যে কার্ভেচার থাকে এটা সামনে উত্তল থাকে, এটা হয়তো স্ট্রেট হয়ে যেতে পারে। তো দর্শক, আপনার এই ক্ষেত্রে এখন যে ট্রিটমেন্টটা দিতে হবে বায়োলজিক্যাল ফিজিওথেরাপি, এটা খুব ভালোভাবে কাজ করে। আর আপনার বসা চলার কিছু নিয়ম কানুন আছে, এগুলা স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে শিখে নিতে পারেন। আর একঘেয়েমি এক নাগারে যে কোনো জায়গায় বসে থাকবেন না, 1 ঘন্টা পর পর অবস্থানটা পাল্টাবেন। আর আপাতত কোমরে গরম শেক দিয়ে দেখেন। আর যদি আপনি গ্রামে থাকেন, মনে হচ্ছে যদি সাঁতার কাটতে পারেন, সাঁতার কেটে দেখেন। না হলে অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন আগে কনফার্ম ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট নিলে সেরে যাবে। ধন্যবাদ স্যার। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, আমরা ফোনটা নিয়ে আসছি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? ওয়ালাইকুম আসসালাম। আপনার আমি জাবির হোসেন বলছিলাম। জি, আপনার বয়স এবং আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন। আমার বয়স 30। জি। আমি দীর্ঘদিন যাবত কোমরে পেইন, মানে আমি সেই স্কুল লাইফে একটা আঘাত পেয়েছিলাম কোমরে। এরপর থেকে বিভিন্ন চিকিৎসা সেরে যায় এবং 2-4 বছর পর আবার দেখা দেয়। তো এখন আমি একটা চাকরি করি, ব্যাংকে চাকরি করি। তো এখানে এখন প্রায় আমার 1 বছর যাবত কোমর ব্যথা লেগে আছে এবং ব্যথাটা আপনার মাসলে ছোড়ায়, 2 ছোড়ায় যায়, বাম পায়ে যায়, ডান পায়ে যায়, এরকম অবস্থা। তো বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন পরামর্শ, বিভিন্ন চিকিৎসা সারে না। 1 মাস ভালো ছিলাম, আবার হচ্ছে এরকম অবস্থা। আপনার কি করতে পারি? যে আপনার কি ডায়াগনোসিস জানেন, মানে আপনি যে ডক্টর দেখিয়েছিলেন ওনারা অবশ্যই আপনাকে একটা মানে আপনার সমস্যাটা কি বলে দিয়েছিল? আসলে এই ধরনের কোনো কিছু নাকি ধরা পড়ছে না, যে আমার পেইনটা কি এটা বলতে পারে না। বিভিন্ন ডায়াগনোস্টিক করা হয়েছে, কিন্তু কোনোতে কিছু হচ্ছে না। মানে ভীষণ বিপদের মধ্যে আছি। আচ্ছা জি, আমরা বুঝতে পেরেছি। 1 মাস ভালো ছিল, জি। এরপরে এই যে আবার 4-5 দিন যাবত আবার পেইনটা বাড়ছে। জি, আপনাকে এবং ধন্যবাদ। আপনার পেইনটা ওই যে আপনার বাম পায়ের মাসলে ছড়ায় আর কি, ওইদিকে রেফার করে নিচে যায় আর কি, এরকম ব্যথাটা। জি দর্শক, আপনাকে ধন্যবাদ, আমরা উত্তরটা নিয়ে নিচ্ছি। ওনার যে সমস্যাটা, এটা দুইটা খুব ইজি ডায়াগনোসিস। একটা হচ্ছে উনি অতীতে ব্যথা পেয়েছিল, সেটা একটা কজ। সেটা থেকে এখন কিন্তু ওনার এজ এ প্রফেশন, আমি বারবার বলছি ডেস্ক জব ওয়ার্কার যারা বসে বসে যারা কাজ করে, যেমন উনি ব্যাংকার। মানে আমরা যে ব্যাংকের যদি আপনি স্টাডি নেন, যারা ব্যাংকার তারা কিন্তু সকালে যখন অফিসে আসে, রাতে অনেক সময় অফিস থেকে যেতে হয়, সারাদিন ডেস্ক জব করতে হয় এবং প্রচুর কম্পিউটিং করতে হয়, সামনে ঝুঁকে কাজ করতে হয়। এটার কারণে মেকানিক্যাল ব্যাক পেইন হয় এবং প্রায় আমরা 80% ব্যাক পেইনের রোগী এখন ব্যাংক জব যারা করে তাদের পাচ্ছি। এবং দেখা যায় যে লিস্থেসিস থাকে, কোমরে ডিস্ক প্রলাপস থাকে, এবং ওনার যে কমপ্লেইনটা কোমর থেকে পায়ে ব্যথা চলে যাচ্ছে ব্যথাটা। তো দর্শক, আপনার এখনই জরুরি একটা এমআরআই, ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং কোমরের যদি আপনি করে নিতে পারেন, এটা বাংলাদেশে খুব মোটামুটি সস্তা, বাংলাদেশে অন্য দেশের তুলনায় ডায়াগনোসিসটা। এটা করার পর আপনার এই কনফার্ম ডায়াগনোসিস হয়ে যাবে। আপনার সম্ভবত পিএলআইডি বা আমরা যেটা বলি স্লিপ ডিস্ক, এটা আছে। এটা থেকে আপনার এই সমস্যাটা হচ্ছে। আফটার দ্যাট আমরা ডিকম্প্রেশন ফিজিওথেরাপি করাইতে হবে। ফিজিওথেরাপির অনেক ভাগ আছে, সেটা আপনাকে হসপিটালাইজড করে কয়েক সপ্তাহ ডিকম্প্রেশন করলে এটা চলে যাবে। আর আপনি যে ডেস্ক জব করেন, আপনি যে ব্যাংকে যেখানে বসেন, চেয়ারটা অবশ্যই ব্যাক সাপোর্টটা স্ট্রেট হতে হবে। একটানা 1 ঘন্টা বেশি বসে থাকবেন না, সামনে ঝুঁকে কাজ করবেন না, স্ট্রেট বসে কাজ করবেন। মাঝে মাঝে একটু চলাফেরা করবেন, ব্যাংকে একটু হাঁটাহাঁটি করবেন, আবার বসেন। ব্যাক রেস্ট ইউজ করতে পারেন যে চেয়ারে ব্যবহার করেন। আর আপাতত একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়, ডিকম্প্রেশন ফিজিওথেরাপি করান, আশা করি সেরে যাবে। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন, প্রচুর ফোন আসছে আমাদের। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম, আপনার বয়স এবং সংক্ষেপে আপনার সমস্যাটি বলুন। আমার নাম রুমি, বয়স 24। আর সমস্যা হচ্ছে কোমর ব্যথা। কোমরে মানে মেরুদণ্ডের মানে নিচের হাড়টা ব্যথা করে। মানে এটা আমি বসলে বুঝি, বসা থেকে ওঠার সময় বুঝি, আর মাঝে মাঝে পায়ে ঝিঝি ধরে, হাঁটুতে মাঝে মাঝে পেইন করে, কিন্তু সব সময় না। আপনি কি শক্ত জায়গায় বসলে ব্যথাটা বেড়ে যায়? হ্যাঁ, শক্ত জায়গায় বসলে একেবারেই পায়খানার রাস্তার ঠিক উপরের এন্ড, মানে মেরুদণ্ডের শেষ অংশে ব্যথা হয়।
সবার শেষে মানে হ্যাঁ মলদারের ঠিক উপরে। যে আপনার বয়স কত বললেন? 24 24 বছর। জি দর্শক আমরা বুঝতে পেরেছি। আচ্ছা জি, ধন্যবাদ। উত্তর দিচ্ছি স্যার সংক্ষেপে উত্তরটা নিন। অবশ্যই ওনার যেটা সমস্যাটা ক্লিয়ার বোঝা যায়, কক্সিডাইনি বলি আমরা। জি জি। এটা হচ্ছে টেইল, যে আমাদের যে টেইল বোন থাকে বা স্পাইনের একেবারে লাস্ট এন্ড যেটা কক্সিস যে রিজনটা, ওখানে এই সমস্যাটা বেশিরভাগ ওমেনরা এই সমস্যা সাফার করে, মেলও সাফার করে, বাট মোস্ট অফ দ্য ওমেন সাফার করে অনেকগুলো কারণ। তারা এক হচ্ছে ব্রিচ ডেলিভারি যদি হয়, অনেক সময় ফোর্সফুল ডেলিভারি তো ওখানে ইনজুরি হতে পারে, নিচে বসে বসে কাজ করলে হতে পারে, যেমন ফিরা মোরা মাটিতে বসে কাজ করলে হতে পারে, কুজো হয়ে বসলে। আরেকটা হচ্ছে রিক্সা যারা বেশি চড়ে তাদেরও কিন্তু এই সমস্যাটা হয় বাংলাদেশে প্রেক্ষাপটে। তো দর্শক এইটার ক্ষেত্রে এখন ওখানে আপনার সবচেয়ে বেটার হচ্ছে লেজার থেরাপি, খুব ভালো কাজ করবে। লেজারের পাশাপাশি আমরা ওখানে ম্যানিপুলেশন যদি করিয়ে দেওয়া যায়, এগুলা ফিজিওথেরাপির বিভিন্ন ট্রিটমেন্ট, এতে আপনার এই সমস্যাটা চলে যাবে। আর বসার ক্ষেত্রে আপনি অবশ্যই নরম জায়গায় বসবেন, সোজা হয়ে বসবেন, শক্ত কোনো কিছুতে যেন আঘাত না লাগে, এগুলো খেয়াল রাখতে হবে। আর সর্বোপরি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয় আপনি লেজার নেন, এটা চলে যাবে। স্যার একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, ফিরছি একটা ছোট্ট বিরতির পর, থাকুন আমাদের সঙ্গেই। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে ঘাড় ও কোমর ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে। ফিরে যাচ্ছি আলোচনায়। স্যার, অনেকেরই ভুল ধারণা আছে যে ফিজিওথেরাপি মানেই ব্যায়াম, শুধুমাত্র ব্যায়াম করলে ভালো হয়ে যাবে, অথবা ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেলাম। এই ধারণাটা আমার মনে হয় যে পৃথিবীর যত উন্নত দেশগুলোতে চিকিৎসা দেওয়া হয়, ওরা হসপিটালে ভর্তি হয়ে কিছুদিন থেকে চিকিৎসা নিয়ে বেশ ভালো হয়ে তারপর যায়। তো আপনি এই বিষয়ের একজন স্পেশালিস্ট, আপনার কি মতামত? অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে মানুষের ধারণা যে ফিজিওথেরাপি মানে এক্সারসাইজ, এটা অবশ্যই এটা মানুষের মনে করে। হ্যাঁ, এক্সারসাইজ ফিজিওথেরাপির একটা অংশ। হ্যাঁ, এখন চিকিৎসা বিজ্ঞান উন্নতির পাশাপাশি ফিজিওথেরাপিটিক অ্যাপ্রোচ বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। এখন আমরা যেমন আগে আমরা ট্রাকশন দিতাম ম্যানুয়ালি, যেটা বলি হচ্ছে আমরা বিছানার ভিতরে শোয়ায় রোগীকে ইট দিয়ে টেনে বেঁধে আমরা ট্রাকশন দেওয়া হতো ঘাড় কোমর দুইটার ক্ষেত্রে। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন সারা ওয়ার্ল্ডে উন্নত বিশ্বে কিছু লেটেস্ট ডিকম্প্রেশন মেশিন তৈরি হয়েছে। ওখানে আমরা জাস্ট মেশিনে কম্পিউটারাইজড এবং টোটালি রোবোটিক মেশিনগুলা আপনার যদি সেটিং করে ওখানে প্রোগ্রামাইজ করা থাকে, আপনি ট্রাকশন দিলে এটা অটোমেটিক মেশিনই নিজেই সেটা করবে। এতে কি হয়, একুরেট ট্রিটমেন্টটা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ট্রিটমেন্ট যত আগাচ্ছে, দিন আগাচ্ছে, তত আপনার অ্যাডভান্স চলে আসছে। আমরা যে ক্ষেত্রে আগে ম্যানিপুলেশন করাতাম বা বিভিন্ন এক্সারসাইজ করানো হতো, সেই ক্ষেত্রে এখন বিভিন্ন মডালিটিস চলে আসছে, যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আমরা লেজার ইউজ করছি বিভিন্ন পেইনে, খুব কার্যকরী। এবং স্কিনে বিভিন্ন ডিজিজে যেভাবে লেজার ইউজ হয়, যুদ্ধক্ষেত্রে যেভাবে লেজার ইউজ হয়, তদ্রুপ ফিজিওথেরাপিউটিক বিভিন্ন ব্যথা নিরাময়ে লেজার খুব কার্যকরী। এবং লেজার এমন একটা ট্রিটমেন্ট যেটা আমরা কোল্ড লেজার বলি। কোল্ড লেজারটা হচ্ছে আপনার খুব নিরাপদ ট্রিটমেন্ট। এতে কোনো শারীরিক কোনো প্রতিক্রিয়া হবে না, ওষুধ খেতে হবে না, রোগী নিরাপদ চিকিৎসা দিতে পারবে। সারা ওয়ার্ল্ডেই সবাই চায় নিরাপদ, কেউ এখন কেমিক্যাল খেতে চায় না, কেউ পেইন কিলার খেতে চায় না। সারা বিশ্বে আমরা যেমন খাবারের ভেজালের বিরুদ্ধে সবাই সচেতন, তবু একজন চিকিৎসক হিসেবে আমি বলবো মানুষকেও নিরাপদ চিকিৎসায় যেতে হবে। সেই ক্ষেত্রে ব্যথা বেদনা প্যারালাইসিসের বেস্ট ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি। আপনি যদি দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খেয়ে খেয়ে শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি না করে, ফিজিওথেরাপিতে যদি এসে ট্রিটমেন্ট নিয়ে সেটা প্রয়োজনে একজন ফিজিওথেরাপি কতদিন দিতে হবে, কিভাবে দিতে হবে, স্পেশালি ঘাড় এবং কোমর ব্যথার ক্ষেত্রে আমরা এই রোগীগুলোকে সারা ওয়ার্ল্ডই হসপিটালাইজড করে ডিকম্প্রেশন করা হয়, বিভিন্ন ইলেকট্রোথেরাপি দেওয়া হয়, এবং এগুলোর বিভিন্ন ডোজ আছে। রোগী টু রোগী অ্যাসেসমেন্ট করে আপনাকে ডোজ নির্ধারণ করতে হবে। তো সেটা অবশ্যই একজন স্পেশালিস্টের শরণাপন্ন যদি এভাবে ট্রিটমেন্ট নেয়, রোগীগুলা ভালো থাকবে। এবং পাশাপাশি আমরা বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন নিয়ম কানুন এগুলো শিখিয়ে দিই, যেটা সম্ভব হয় রোগী নিজে করবে, যেটা সম্ভব হয় আমরা করে দিই। আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আমি এতদিন তারেক, জি, প্রেমপুর থেকে, বয়স 48। আচ্ছা, আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন। আমার সমস্যাটা হলো মাজার মধ্যে ব্যথা আছে, এই জায়গাটায় মাঝে মধ্যে হয় আর কি ব্যথাটা। জি, আপনি কি এর জন্য ডাক্তার দেখিয়েছিলেন? না, আগে কোনো ডাক্তার দেখাইনি। আপনার ডায়াবেটিস আছে পাশাপাশি? না, এটা টেস্ট করাইনি, আমার ডায়াবেটিস নাই। আচ্ছা জি, দর্শক জি ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।
ওনার বয়স 48 বয়সে এখন যেটা হয় বেশিরভাগ এই বয়সে আমরা যে রোগীগুলো পাই স্টাডিতে, এবং ওনার কথাও যেটা বোঝা যাচ্ছে স্পন্ডাইলোসিস হওয়ার সম্ভাবনাই বেশি, যেটা হাড় ক্ষয় রোগ বলে থাকি। অস্টিও আর্থ্রাইটিসের সবচেয়ে যেটা কমন হচ্ছে মানে আর্থ্রাইটিসের কমন হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, এবং এটা যখন মেরুদণ্ড হয় ওখানে হাড় ক্ষয় হয়, এবং অনেক সময় ডিস্কের হাইট কমে যায়, ফাইব্রোস্ট হয়ে যেতে পারে, ডিস্কটা ছোট হয়ে যেতে পারে, আপনার বোনসের যে উপরে প্রোটেক্টিং কার্টিলেজ থাকে ইরোশন হতে পারে, অস্টিওফাইট তৈরি হতে পারে। অনেক সময় রোগী বলে হাড় ক্ষয় হয়েছে বা হাড় বেড়ে গিয়েছে, দুইটি আমরা হতে পারে। তো এই ক্ষেত্রে ব্যথা হবে কোমর ব্যথা, এবং ব্যথা স্পেসিফিক ওই রিজনই থাকবে। তো দর্শক, এই আপনার যে সমস্যাটা, এটার মেইন ট্রিটমেন্টই হচ্ছে আপনাকে কিছু ইলেকট্রোথেরাপি নিতে হবে, যেমন আমরা যেটা বলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, এই সকল থেরাপি এবং কিছু ম্যানিপুলেশন এক্সারসাইজ আছে, এগুলো করলে এটা চলে যাবে। জি, আপনাকে ধন্যবাদ স্যার। এখন দেখা যাচ্ছে যে দেশ বিদেশ থেকে অনেক রোগী আমাদের দেশে আসছে, এবং আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা বিভিন্ন উন্নত দেশের চেয়েও পাল্লা দিয়ে প্রায় সমান সমান এবং অনেক ক্ষেত্রে বেশি উন্নত হয়ে গেছে। তো অনেক সময় দেখা যাচ্ছে প্রবাসী আমাদের যে ভাই বোনরা আছেন তারা ছুটি নিয়েও আসছেন আমাদের দেশে চিকিৎসা করতে। আপনি তো ডিপিআরসিতে এই ধরনের প্রচুর পেশেন্ট পেয়ে থাকেন, তো আপনি স্পেশালিস্ট হিসেবে তাদেরকে কি কি চিকিৎসা দিয়ে থাকেন বা তাদের উদ্দেশ্যে কি কি পরামর্শ দিবেন? অবশ্যই আমাদের দেখা যায় এখন হচ্ছে আমাদের প্রবাসীরা যারা থাকে দেশের বাইরে, তারা তো আসলে স্পেশালি বেশিরভাগ লোক মিডল ইস্টে থাকে এবং আপনার এশিয়াতেও থাকে। তো ওখানে আসলে যে ট্রিটমেন্টের যে ধরন প্রকৃতি এবং তাদের যে আপনার ট্রিটমেন্টের যে প্রসেস, সেক্ষেত্রে অনেকগুলো ব্যাপার। এক হচ্ছে সো এক্সপেন্সিভ, রোগীর দ্বারা সেটা করা সম্ভব না। দ্বিতীয়ত আপনার এই ফিজিওথেরাপিউটিক যে ট্রিটমেন্টগুলো, ওরা বেশিরভাগ রোগী দেখা যায় ওখানে বিভিন্ন পেইন কিলার নিয়ে তারা চলে রাখার চেষ্টা করতেছে, ব্যথা কমিয়ে রাখার চেষ্টা করতেছে, এতে শারীরিক বিভিন্ন সমস্যা হয়। তখন যারা জানতে পারে যে মিডিয়ার কল্যাণে হোক, তারা পড়ালেখার মাধ্যমে, পেপার লেখালেখির মাধ্যমে, ডাক্তাররা তো এখন প্রায় লেখালেখি করছে, বিভিন্ন পেপারে অনেক ডাক্তারও লেখে। তো সেটা জানতে পারে যে আসলে ট্রিটমেন্টটা কি, এবং সেই ট্রিটমেন্টগুলো আমরা ডিপিআরসিতে বাংলাদেশে দিতে পারি। এবং একটা ডিপিআরসি দিস ইজ এ হসপিটাল, এবং এই রোগীগুলোকে আমরা টোটালি হসপিটালাইজড করে সকল প্রকার ফেসিলিটি রোগীদের এখানে দেওয়া, এবং চিকিৎসা খরচ অন্য দেশের তুলনায় অনেক কম। তো সেক্ষেত্রে রোগী আসছে। পাশাপাশি এখন কিন্তু যারা বাংলাদেশে ফরেনার থাকে তারাও কিন্তু আমাদের কাছে আসে, বিকজ তারা ইন্টারনেটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, আমাদের ডিপিআরসির ওয়েবসাইট আছে, তারা জানতে পারে। তারা এবং ফরেনাররা কিন্তু জানে যে ব্যথার চিকিৎসা মানে ফিজিওথেরাপি। এখন কানাডার একজন ফরেনার যদি বাংলাদেশে জব করে, সে তার দেশে তো ফিজিওথেরাপি দিত, কিন্তু তার তো এই মুহূর্তে যাওয়া সম্ভব না। তারা তখন আমাদের কাছে একটা বেস্ট সেন্টার খুঁজে, যে কোথায় গেলে তারা পাবে, তারা চলে আসে। তো এই চিকিৎসা বিজ্ঞান উন্নতির সাথে সাথে আমাদের দেশেও আমরা মনে করি যে আমরা তাদের সাথে পাল্লা দিয়ে মোটামুটি আমরা এগিয়ে আছি। এবং আসলে কি এই ট্রিটমেন্টগুলো সারা ওয়ার্ল্ডে একই, ঘুরে ফিরে, কিন্তু পদ্ধতি ডাক্তার টু ডাক্তার ভেরি করবে। এক এক ডাক্তারের চয়েস এক এক রকম, এক এক ডাক্তারের ট্রিটমেন্ট প্রসিডিউর এক এক রকম, এক একজন ডিকম্প্রেশন এক এক ভাবে করে থাকে, এবং মেশিনগুলোও কিন্তু সারা ওয়ার্ল্ডে তৈরি হয়। জি স্যার। স্যার, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি দর্শকদেরকে খুব এক লাইনে একটা উপদেশ কি দিতে চাচ্ছেন ঘাড় এবং কোমর ব্যথা প্রতিরোধে? অবশ্যই আসলে ঘাড় এবং কোমর ব্যথা যেটা বলবো, যে সবচেয়ে বড় কথা হচ্ছে রোগীদের প্রথমত ডায়াগনোসিস খুব জরুরি। যে একটা রোগী ঘাড় ব্যথা হলে বা কোমর ব্যথা হলে যদি সে কনফার্ম ডায়াগনোসিস না করে এবং এটা জমিয়ে রাখে বা আসতে চেষ্টা করে যে পরে যাব অথবা একজন স্পেশালিস্টের কাছে খুব দেরি করে যায়, এটা যেন না করে। এতে কি হয়, তার শারীরিকভাবে সে আরো ক্ষতিগ্রস্ত হতে পারে, তার এই রোগটা আরো বেড়ে যেতে পারে এবং বিভিন্ন সমস্যা হতে পারে। এটা ফার্স্ট আমার উপদেশ, যেন সে অবশ্যই একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়। আর দ্বিতীয়ত, এই রোগী